ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। শুক্রবার পটুয়াখালী সার্কিট হাউসে তিনি একথা জানান। বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট গ্রহণ হবে। এ সময় সাংবাদিকদের তিনি আরও বলেন, এখনও যারা আন্দোলন করছেন তাদের বিষয়টিও কমিশনের নজরে আছে। তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনও নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত আসেনি। ইসির আইন অনুযায়ী শাপলাকলি সহ আরও অনেক প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান কমিশনার আনোয়ারুল ইসলাম। এমন কিছু প্রতীক ছিল যেগুলো নিয়ে বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসছে, তা আমরা সেগুলোকে বাদ দিয়ে এবং সুন্দর সুন্দর কয়েকটি প্রতীক আমরা সংযুক্ত করেছি। সেটির অংশ হিসাবে শাপলাকলি প্রতীকটাও অন্তর্ভুক্ত হয়েছে। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট হতে হবে, তা না হলে এটা মূল্যহীন বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান দুর্নীতি বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে বলেও জানান। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সংকট তৈরি করেছে সরকার, তাদেরকেই তা সমাধান করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল। শুক্রবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গণসংহতি আন্দোলনের ৫ম সম্মেলন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে দলটি। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। নেতারা বলেন, জনগণের ইচ্ছের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে রাজনৈতিক সংকট বাড়বে। ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমরা যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সেটা যদি ব্যর্থ হন, জনগণ আপনাদের ক্ষমা করবে না। সভায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকট তৈরি করছে সরকার, তা সমাধান করতে হবে তাদেরকেই। সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকেই অন্য কিছু করে দেবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে সরকার দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। এ সময় আলাদা করে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোন নীতিমালার ভিত্তিতে শাপলাকলিকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন, তা এনসিপির কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলে, নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চায় তারা। পিরোজপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। আরও বলেন, বিএনপি জামায়াতের সঙ্গে দূরত্বের বিষয়টি ঠিক নয়। বলেন, আওয়ামী লীগকে ছাড়াই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর বলেও উল্লেখ করেন তিনি। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে সুসম্পর্ক হবে, আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব। গতকাল দেখলাম যে আবার তারা শাপলাকলিকে অন্তর্ভুক্ত করছে, আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে।
সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইথজিক্যালি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে। শাপলাকলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও তালিকায় যোগ করা যাবে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত, তাদের দ্বারা আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পিং করছে, তাদের 30% না ভোটের পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাস হবে বলে মনে করেন সারওয়ার তুষার। অভিযোগ করেন, আওয়ামী লীগের পর দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি। ভবিষ্যৎ বাংলাদেশে শাপলা নৌকার বিকল্প হবে বলেও মনে করেন এনসিপির এই নেতা। ফুল চেয়েছি, কলি দিয়েছে এবং এই কলি থেকে সামনে ফুল ফুটবে। এই কলি আপনারা দিয়েছেন, কলিকে অন্তর্ভুক্ত করেছেন, এর মধ্য দিয়ে বোঝা যায় চাইলে আপনারা শাপলা অন্তর্ভুক্ত করতে পারবেন। শাপলা এনসিপি পাবেন এবং শাপলাই আমাদের মার্কা। গত 17 বছর মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তাদের অধিকার ফিরিয়ে দেয়াই হবে আগামী নির্বাচনের লক্ষ্য। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের লাখ লাখ নেতাকর্মীদের ফেলে গেছে। তারা যদি নিজেদের শুধরে না নেয় তবে অবশ্যই জনগণ তাদের রুখে দেবে বলে মনে করেন আসাদুজ্জামান। বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার দায়বদ্ধ। 1971 সালে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিল তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়েছিল বলে জানান তিনি। জিয়ার আদর্শকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে, আইনসঙ্গতভাবে হবে। আমরা সেই কারণে প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ভাইরা এখন মনে করছেন সামনে ষড়যন্ত্র করবেন, সামনে কুক্কুলি খেলবেন, সেই কুক্কুলি খেলার সময় আপনারা পাবেন না হয়তো। নির্বাচনের মাঠে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রার্থীকে এগিয়ে রাখতে সাহায্য করে। তাই জোটের পছন্দের প্রার্থীর প্রতীক নির্ধারণের পক্ষে বিএনপি। এদিকে জামায়াতের দাবি, বিগত সময়ে ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই আরপিও সংশোধন করা হয়েছে। সরকার যদি এই অবস্থান থেকে সরে যায় তাহলে নিরপেক্ষতা হারাবে বলেও মন্তব্য দলটির। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব সংশোধনী অধ্যাদেশ 2025, যার 20 নং অনুচ্ছেদের সংশোধনীতে উল্লেখ করা হয়, নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটভুক্ত হলেও নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। আরপিও সংশোধনীতে বিপরীত অবস্থানে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে, জোটের ক্ষেত্রে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রার্থীকে নির্বাচনের মাঠে এগিয়ে রাখে, তাই জোটের পছন্দেই প্রতীক নির্ধারণ হবে। অজনপ্রিয় বা ছোট রাজনৈতিক দলগুলো জোটের প্রতীকে নির্বাচন করলে তা তাদের এগিয়ে রাখবে বলে দাবি বিএনপির। এখন যারা এর বিরোধিতা করছে তারাও একসময় জোটের প্রতীকে নির্বাচন করেছে। নির্বাচনের মাঠে ধানের শীষ মার্কা প্রতীক একটা বড় ফ্যাক্টর, এবং অতীতে যারা নির্বাচন, এমনকি জামাতে ইসলামী যারা এখন বিরোধিতা করছে আমাদের, তারাও এই ধানের শীষ নিয়েই নির্বাচন করেছে একসময় প্রতিকূল পরিস্থিতি সামাল দেবার জন্যে। কিছু কিছু প্রার্থী অতটা সবল নয় বা অতটা জনপ্রিয় নয়, তাদের জনপ্রিয়তায় যতটুকু ঘাটতি আছে এই প্রতীক তাদের ঘাটতি পুষিয়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। অন্যদিকে জামাতের দাবি, এতদিন ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই তা সংশোধন করা হয়েছে। সরকার যদি এই সংশোধন পরিবর্তন করে নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি, আবার এই সংশোধনকে মেনে নিয়েছি। আবার সরকার যদি সংশোধনী পাশ করার পরে আবার নতুন সিদ্ধান্তে যায় তাহলে বোঝা যায় যে এই সরকার কোনো বিশেষ দলের ক্ষেত্রে একটা বিশেষ দলের চাপে পড়ে এটা করছে। তাহলে সরকার এখানে তার নিরপেক্ষতা হারাবে, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। আরপিও সংশোধনী ইস্যুতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নিজেদের অবস্থান জানিয়েছে দল দুটি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 46 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ নিয়ে চলতি বছরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায়
3000 নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এসব জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। জানান ঢাকার বাইরে থেকেও অনেকে এসে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। এর পেছনে অনেকেই অর্থায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন তাদের মূল উদ্দেশ্য নিজেদের অস্তিত্বের জানান দেয়া, পাশাপাশি ঢাকা মহানগরীতে জনমনে আতঙ্ক তৈরি করা। এক প্রশ্নের জবাবে তিনি জানান গণগ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট অভিযানের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার একটা অপচেষ্টা চালাচ্ছে। আর যারা এখানে ইন্ধন দিচ্ছে, যারা তাদের সংগঠিত করছে, তারাও যে আমাদের নজরের মধ্যে নেই সেটা কিন্তু বলা যাবে না। আজকে 31 অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা অভিনব প্রতিরোধ গড়ে তুলেছেন। দোকানে দোকানে রাখছেন লাঠি আর বাঁশি। কেউ চাঁদাবাজি করতে আসলে বেজে ওঠে বাঁশি। এ নিয়ে এগিয়ে আসেন অন্যরা, করা হয় সম্মিলিত প্রতিরোধ। চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা উদয়নমোড় ও হুজরাপুর। বছরের পর বছর ধরে এখানকার প্রায় 350 ব্যবসায়ী চাঁদাবাজদের হাতে জিম্মি। গত বছরের 5 আগস্টের পর অবস্থা পরিবর্তনের আশা করলেও হতাশ হতে বেশি সময় লাগেনি তাদের। ভুক্তভোগীদের অভিযোগ 8 থেকে 10 জন চিহ্নিত সন্ত্রাসী এলাকা নিয়ন্ত্রণ করছে। চাঁদা না দিলে হুমকি, মারধরের শিকার হন তারা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে গড়েছেন উদয়নমোড় হুজরাপুর ব্যবসায়ী সমিতি। প্রতিটি দোকানে রাখা হয়েছে লাঠি বাঁশি। চাঁদা চাইতে এলেই সম্মিলিতভাবে গড়ে তোলা হবে প্রতিরোধ। টাকা না দিলে দোকানে বাস করতে পারবি না, এই অসুস্থতার নাম করে বাকি খেয়ে টাকা না দেওয়া, এই বিভিন্নভাবে উৎপাত। তাদেরকে তুলে ধরে আইনের হাতে তুলে দেব, এটাই হলো আমাদের উদ্দেশ্য। সাধারণ সভা করি, তার আগে আমরা পুলিশ প্রশাসনের কাছে একটা তালিকা জমা দিয়েছি। আইনের আশ্রয় নেওয়ার জন্য অনেকগুলো ঘটনা নিয়ে গেছি, আমরা প্রতিকার পাইনি। চাঁদাবাজ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়াকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান তাদের। এই উদ্যোগটি সর্বস্তরে হওয়া দরকার, কারণ যেখানে চাঁদাবাজ, মাদক ব্যবসা, দুর্নীতি, এই সমাজে আমাদের প্রতিদিন আমরা আস্থাহীনতায় ভুগি নিজের প্রতিও। সেক্ষেত্রে মানুষের সংঘবদ্ধতা খুবই গুরুত্ব বহন করে। পুলিশের দাবি, ব্যবসায়ীরা চাঁদাবাজির ব্যাপারে অবহিত করেনি। আইনের সহায়তা চাইলে সব ধরনের সহায়তা করা হবে। এটা করার কোনো সুযোগ নাই, আমরা তাদেরকে এটা করতে নিরুৎসাহিত করব। এবং তাদের যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে যে এর জড়িত, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ব্যবসায়ীরা বলছেন, সমিতি গঠন করে দোকানে লাঠি বাঁশি রাখার পর চাঁদাবাজদের তৎপরতা অনেকটাই কমেছে। ভোলার 19 জেলে 2 মাস আগে সাগরে মাছ ধরতে গিয়েছেন। পরে স্থানীয়রা জানতে পারেন তারা এখন পশ্চিমবঙ্গের আলিপুর কারাগারে বন্দী। প্রায় 2 মাস হলেও এ জেলেদের দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। তাদের ফিরিয়ে আনতে দাবি জানান জেলেদের পরিবারের সদস্য এবং স্থানীয়রা। এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক চিঠি দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগকে। ভোলার 19 জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায় 5 সেপ্টেম্বর। 7 থেকে 8 দিন পরে মাছ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। 12 সেপ্টেম্বর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে ফোন করেন স্বজনদের, কিন্তু তারপর থেকে আর খোঁজ মেলেনি তাদের। যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরিবারের সদস্যদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্বজনরা জানতে পারেন জেলেদের ট্রলার বিকল হয়ে যায়। পথ হারিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়ে ট্রলারটি। এরপর থেকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিমবঙ্গের আলিপুর কারাগারে বন্দী আছেন জেলেরা। মোবাইলে দেখি বা শুনি খবরে যে তারা রাত্রের অন্ধকারে তাউল লইয়া তারা ভারতের ভিতর ঢুকে গেছে পর তারা পুলিশে রেপ বাহিনীতে ধরিয়ে নিছে। 10 দিন হয়ে গেছে, 12 দিনের মাথায় তখন আমরা কান্দাকাটি করি। আমাদের সংসারে শুধু আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমাদের সংসারে খাইতে তো অনেক কষ্ট হয়। আমার বাবারে আমরা ফিরে দেখতে চাই। জেলেদের ফিরে পাবার জন্য পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। স্বজনদের আবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমি আশা করি সরকার এই বিষয়টি তারা যাচাই করবেন এবং যদি সত্যি ভারতের কারাগারে আটক থাকেন তাহলে পরবর্তী পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ, চাল ডাল সাহায্য হিসেবে দেয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
3 মাসেরও বেশি সময় ধরে আটকে আছে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা ভ্যাট। সময় মতো ফেরত না দেওয়ায় গত সেপ্টেম্বর পর্যন্ত 711টি আবেদনের বিপরীতে প্রায় 1,500 কোটি টাকা আটকে আছে সরকারের কাছে। এই পরিস্থিতিতে আগাম করে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, সময় মতো এই অর্থ ফেরত না দেওয়ায় আস্থার সংকটে পড়বে এনবিআর। আমদানি পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় এনবিআর। হিসেব শেষে তা ফেরত দেয় সংস্থাটি। কিন্তু যৌক্তিক কোনো কারণ ছাড়া গত 3 মাসের বেশি সময় ধরে ভ্যাট রিফান্ড পাচ্ছেন না ব্যবসায়ীরা। সবশেষ সেপ্টেম্বর মাসে মোট 711টি আবেদনের বিপরীতে রিফান্ড আটকে আছে 1466 কোটি টাকার বেশি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ 8 জেলার ব্যবসায়ীদের এ টাকা আটকে রয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী আবেদনের 3 মাসের মধ্যে 50,000 টাকার বেশি হলে এই অর্থ ফেরত দিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, শিল্পের স্বার্থে আগাম কর নেয়ার কোনো যৌক্তিকতা নেই। এই করের ফলে খরচ বেড়ে ব্যবসায়ীদের উপর চাপ তৈরি হয় বলে মনে করছেন তারা। এবং সেটা আটকায় রাখলে ব্যবসায়ীরা সাফার করবে। আপনি অর্থনীতি উন্নয়ন চাইবেন, এলডিসি গ্রাজুয়েশন চাইবেন, সব চাইবেন, আর অর্থ নিয়ে ব্যবসায়ীদের টাকা আটকায় রেখে করবেন, এটা তো হতে পারে না। স্পষ্টীকরণ করা খুবই দরকার এবং সত্যটা আসা দরকার যে কেন এতদিন আটকালো না, এখন কেন আটকে রাখছে। বিশ্লেষকরা বলছেন, আগাম ভ্যাটের অর্থ সময় মতো না দেয়ায় এনবিআরের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব আরও বাড়বে। এতে রাজস্ব খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের পুঁজি আটকা পড়ছে এবং প্রত্যেক পুঁজির কিন্তু একটা খরচ আছে, ব্যাংকিং ইন্টারেস্ট হতে পারে। আবার তার আটকা পড়া পুঁজিটা যখন যাচ্ছে, ব্যবসায়ীরা চেষ্টা করে তখন তার পুঁজিটা উদ্ধার করার জন্য বিকল্প পদ্ধতিতে আইন পরিপালন না করলে তখন কি হয় যে সেটা কিন্তু একটা হলো যে অপরাধী হিসেবে চিহ্নিত হয়। তো এনবিআরকে অপরাধী বলা যাবে না, এইটা আসলে এনবিআরের বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করে। ভ্যাট রিফান্ড পদ্ধতি ডিজিটালাইজড করা গেলে ব্যবসায়ীদের হয়রানি কমে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে মাদারগঞ্জের ঝিনাই নদীতে ডুবে ভাইবোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে 2 শিশু। শুক্রবার বিকেলে উপজেলার ভাটিয়ার চর এলাকার আনারবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ছোট এ ডিঙ্গি নৌকায় ঘোরাঘুরি করছিলেন 5 শিশু। এ সময় নৌকাটি ডুবে যায়। প্রথমে তাদের উদ্ধারে কাজ শুরু করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আবু হাসান ও বোন পলির মরদেহ উদ্ধার করে। পরে একই এলাকার সাইবার মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে 2 শিশু। সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছে তারা। খেলতে খেলতে নদীতে পড়ে যায়। এই সময় আরো লোকজন ছিল, একজন বাচ্চা এসে খবর দেয়। খবর দেওয়ার পরে লোকজন যায়, দেখে তাদের আর খুঁজে পাওয়া যায়। নৌকা উঠলে নৌকাতে একটা ঢেউটে বাচ্চারা নদীতে পড়ে যায়, মারা যায়। প্রথমে 5:43 2টা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করার পরে আবার পরবর্তীতে 5:53 সময় আরেকটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। কখনো অতিবৃষ্টি, কখনো পাহাড়ে অস্থিরতার পর হেমন্তে নতুন রূপে সেজেছে রাঙামাটি। শীতের আগমনী বার্তায় কাপ্তাই লেক ও সবুজ পাহাড়ে ফিরছে প্রাণচাঞ্চল্য। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আগামী কয়েক মাস। তারই প্রস্তুতিতে ব্যস্ত পর্যটন সংশ্লিষ্টরা। পাহাড়ের উপত্যকায় স্বচ্ছ নীল জলরাশি, নীল আকাশে সাদা মেঘের ভেলা। হেমন্তে কাপ্তাই হ্রদ সেজেছে ভিন্ন অপরূপ সাজে। লেকের পানিতে নৌকা বা ট্রলারে ভ্রমণ, ঝর্ণার ঝিরিঝিরি কলতান মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে পর্যটকরা খুঁজে নিচ্ছেন দৃষ্টি ও অন্তরের প্রশান্তি। খুবই এনজয়েবল একটা ওয়েদার। আমাদের ফুল ফ্যামিলি আসছে, তো মোটামুটি 10-12 জনের মতো আসছে আমরা। যে রাঙামাটি দেখে নাই, সে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখে নাই। রাঙামাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু। অনেকদিন ধরে ডুবে থাকলেও এবার পানি কিছুটা কমায় দেখা মিলেছে সেতুর। ওয়েদার এবং সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে। প্রথমবার আসছি। এখানের প্রকৃতি, পানি, মানে সব দিক মিলে অনেক সুন্দর আছে। ঠিক আছে, সেজন্য আমাদের অনেক ভালো লাগতেছে। শীতের আগমনী বার্তায় পর্যটনেও সুবাতাস বয়ে যাওয়ার আশা করছেন এই খাতের ব্যবসায়ীরা। আগামী কয়েক মাস পাহাড়ে বাড়বে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। টুরিস্টের আগমন অনেক আশা ব্যঞ্জক
আগমন দেখা যাচ্ছে এবং এই সামনে পুরো সিজনটা মনে করি এই অব্যাহত থাকবে টুরিস্টদের আগমন এবং সরকারের একটা বিরাট রাজস্ব আয় ইনকাম বলে আশা রাখি। পর্যটন মৌসুমে প্রতিদিন রাঙামাটিতে ৩ থেকে ১০,০০০ পর্যটকের সমাগম হয়। দৈনিক গড়ে লেনদেন হয় প্রায় ১.৫ কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় ৯ মাস পর আজ থেকে পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে ভ্রমণকারীদের। ডিসেম্বর ও জানুয়ারি ২ মাস রাত যাপনের সুযোগ থাকবে। এদিকে পর্যটন কম থাকার শঙ্কায় আজ থেকে জাহাজ চালু করতে রাজি নয় মালিক সমিতি। এছাড়া ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারেও দেখা দিয়েছে জটিলতা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। জানুয়ারি পর্যন্ত ৩ মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা। সাথে মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের ১২টি নির্দেশনা। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামের ২টি জাহাজ ছাড়ার কথা রয়েছে। তবে জাহাজ দুটি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। তারা বলছেন ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধনের সফটওয়্যার প্রস্তুত করতে পারেনি প্রতিষ্ঠানটি। এখনো যে ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটা খুলে দেওয়ার কথা, এটা এখনো ওপেন করেনি। তো পাশাপাশি কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা, এটা আসলে কখনো সম্ভব নয়। যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ অধিদপ্তর দিয়েছেন, এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা। সরকারি সিদ্ধান্তে নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন, রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি ২ মাস রাত যাপনের সুযোগ থাকবে। বিআইডব্লিউটি জেটি ঘাট আছে, সেখান থেকে জাহাজ চলাচল করবে। এর বাইরে অন্য কোথাও থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। পর্যটকরা বলছেন জাহাজে সেন্ট মার্টিন যেতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। আবহাওয়া অনুকূলে না থাকলে সময় আরও বেশি লাগবে। সেই ক্ষেত্রে রাত যাপনের সুযোগ না থাকলে দ্বীপের সৌন্দর্য উপভোগের তেমন সুযোগ মিলবে না। আর শর্ট টাইমে যদি হয়, যাওয়া আসার সময়টা অনেকখানি চলে যাবে এবং বিভিন্ন যে সেরা দ্বীপ সহ বিভিন্ন জায়গায় ঘোরাটা একটু সমস্যা হয়ে যাবে। যতটুকু দেখা যায় আর কি, টাইমটা আরও বাড়ায় দিলে বেটার হয়। মানুষ কষ্ট করে টাকা পয়সা খরচ করে আসছে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে ৬টি জাহাজ চলাচল করে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে। তবে সেবারও পর্যটক কম হওয়ায় আশানুরূপ লাভ হয়নি দাবি ব্যবসায়ীদের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, জাহাজ মালিকরা কি সিদ্ধান্ত নিলেন? তারা কি আজকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবেন কিনা? জাহাজ মালিকের যে আগের যে সিদ্ধান্ত সেটি এখনো পর্যন্ত বলবৎ আছে এবং আমি আছি কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাটে। এই ঘাট থেকে মূলত কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যে জাহাজ যাওয়ার কথা ছিল সেই ঘাট থেকে আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো জাহাজ এই ঘাটেই এখন নেই। আপনারা জানেন যে জাহাজ মালিকরা সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ আজ থেকে যে জাহাজ যাওয়ার কথা সেটি তারা প্রত্যাহার করেছে এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে পর্যটকরা যারা যাবেন তাদের যে নিবন্ধনের যে বিষয়টি সেটি এখনো পর্যন্ত তারা সেটি ঠিক করতে পারেনি বা উন্মুক্ত করতে পারেনি। সেই কারণে মূলত এই জটিলতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আপনি জানেন সেন্ট মার্টিনের যে অর্থাৎ দিনে গিয়ে দিনে আসার যে কথা বলা হচ্ছে সেইভাবে যদি যাওয়া যায় তাহলে আসানোর পর্যটক হবে না এবং সেই ক্ষেত্রে তাদের ব্যাপক লোকসান কিংবা ক্ষতির মুখে পড়তে পারে বলে তারা সেরকম আশঙ্কা করছেন। কারণ আপনি জানেন কক্সবাজারের যে বিআইডব্লিউটি ঘাট থেকে যদি সেন্ট মার্টিন যেতে হয় তাহলে ৬ থেকে ৭ ঘন্টা লেগে যাবে, অর্থাৎ আসা যাওয়ার ক্ষেত্রে ১২ থেকে ১৪ ঘন্টা সময় লাগবে। অর্থাৎ ১২ থেকে ১৪ ঘন্টা যদি তারা জাহাজে কাটিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আসলে সেন্ট মার্টিন গিয়ে ২-১ ঘন্টা কি এরকম সেখানে যে সৌন্দর্য উপভোগ করতে পারবে কিনা সেরকম তারা বলছেন। পাশাপাশি সৌন্দর্য থেকে উপভোগ করা থেকে অনেকে বঞ্চিত হবেন। তো সেই কারণে আসলে অনেক পর্যটক ঢাকা কিংবা তার আরো অনেক দূর থেকেই কক্সবাজারের ভ্রমণে আসেন। এই ভ্রমণে এসে সরাসরি সেন্ট মার্টিন যেতে অনীহা প্রকাশ করবেন সেরকমই বলছেন। তবে কখন এবং কোন সময়ে
জাহাজ ছেড়ে যাবে সেরকমই কোনো স্পষ্ট কোনো ধারণা জাহাজ মালিকরা আমাদেরকে দিতে পারেনি। তবে আপনারা জানেন ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি শেষ পর্যন্ত সেন্ট মার্টিন গিয়ে রাত্রি যাপনের সুযোগ থাকবে। তো সে সময় হয়তো বা অথবা যে এই মাসের মাঝামাঝি সময় জাহাজ চলাচল করার একটা সম্ভাবনা দেখছেন। তবে এখনো পর্যন্ত জাহাজ মালিকরা কোনো ধরনের স্পষ্ট কোনো ধারণা আমাদেরকে দেননি যে কখন এই কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। 133 বছরের পুরনো পটুয়াখালী পৌরসভায় আবর্জনার জন্য স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন নেই। বাসা বাড়ি তো বটেই, মেডিকেলে বর্জ্যও ফেলা হচ্ছে নদীর পাড়ে উন্মুক্ত স্থানে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে নাগরিকরা। পৌর শহরের লোহালিয়া নদীর পাশেই ময়লা আবর্জনার স্তূপ। মেডিকেল বর্জ্যসহ বাসাবাড়ির বেশিরভাগ আবর্জনা ফেলা হচ্ছে এখানে। এর থেকে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। আবর্জনায় দূষিত হচ্ছে নদী, আর ডায়রিয়া, শ্বাসকষ্ট, টাইফয়েড সহ নানা রোগের ঝুঁকি বাড়ছে স্থানীয়দের। দূষিত পানিতে গরু বছর হাঁস মুরগি সব মরে গেছে, হাত পায়ে খুজলি ফেসে উঠে গেছে। নদীর ভিতরে যে পানিগুলো নামতে আছে এর জন্য মাছ মারা যায়, গরু বাছুর ঘাস পানি খায়, এর জন্য গরু বাছুরও মারা যায় অনেকে। এইখান থেকে পোলাপানগুলো স্কুলে যায়, তাদের শ্বাসকষ্টর সমস্যা হইতে আছে। চিকিৎসকরা বলছেন মেডিকেল বর্জ্য অত্যন্ত সংক্রামক। বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা না হলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। ক্লিনিক্যাল বর্জ্য থেকে হাজারো ধরনের রোগ মানুষের ভিতরে ছড়াইতে পারে, বিশেষ করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, টাইফয়েড এবং অন্যান্য রক্তবাহিত যে সমস্ত রোগ আছে সেগুলা মানুষের মধ্যে ছড়ায়। মেডিকেল বর্জ্যের জন্য আলাদা পরিবহনের পাশাপাশি একটি আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। বিকল্প সোর্স করছি আমাদের ওই ডাম্পিং স্টেশনটাও আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন ডাম্পিং স্টেশন আমরা পেতে যাচ্ছি নির্মাণাধীন ভাবে আইডিয়াল সিচুয়েশনে, ওইটা নির্মাণ শেষ হলে ওইখানে ইনশাল্লাহ আর থাকবে না। 1892 সালে প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী পৌরসভা। 133 বছরেও কেন স্থায়ী ডাম্পিং স্টেশন হয়নি তা নিয়ে প্রশ্ন এখন জনমনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।